বেঁচে থাকতেন? বেঁচে থাকতাম। আচ্ছা আর টিনের বাড়িঘর, আচ্ছা। আর খুব বৃষ্টি। কোচবিহারে? হ্যাঁ, আর আমাদের ওই সকালেও ক্লাস ছিল, মর্নিং ক্লাস হচ্ছিল, ডেতে ক্লাস ছিল। আচ্ছা তা ওই অনেক দিনই যেতে হতো না সকালে, বৃষ্টি তো বৃষ্টি। আর খুব সম্মানের জায়গা। তুফানগঞ্জে মুরগি খেতাম ৯ টাকা ৮ টাকা কিলো। আচ্ছা। সেই সময় তার ভাগ্য বড়। আমি বলছি ৭৭ সালের কথা। ৭৭ সাল। হ্যাঁ, এবার যাই হোক। ৭৭ সালে কলেজ, তারপরে ওখান থেকে না, ওখানে ওখানে কতদিন থাকলেন? ৩ বছর থাকলাম। ৮০? হ্যাঁ, না, ৭৯ নভেম্বর, আর তারপরে ওখান থেকে? ৭৯ ডিসেম্বর। হ্যাঁ, ওখান থেকে ৭৯ ডিসেম্বর তারপর এখানে ইন্টারভিউ দিলাম, কোথায়? ইউনিভার্সিটি, নর্থ ইউনিভার্সিটি। আচ্ছা ইন্টারভিউ দিলাম। সেই ইন্টারভিউতেও ওই একই প্রশ্ন। সেখানে ছিল খুব নামকরা লোক, উত্তরপাড়ার জয়কৃষ্ণ মুখার্জি জমিদার, ওদের খুব নাম আছে। সেই জমিদার বাড়ির ছেলে নীলমণি মুখোপাধ্যায়, খুব রাজার মতো চেহারা, আর ছিল সব্যসাচী ভট্টাচার্য, পরে বিশ্বভারতী ভাইস চ্যান্সেলর হয়। তা দুইজন মিলে ওই যে আর সব বোর্ড ছিল, মাস্টার ছিল। যাক, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দিয়ে তা আমি দুটো পোস্ট, আমি ২ নম্বরে থাকি। ১ নম্বরে আর একজন থাকলো কল্যাণী, আচ্ছা কলকাতা। ভালো ছেলে, আমার তো অনেক ভালো ছেলে, আমার তো ক্যারিয়ারও ভালো, ফার্স্ট ক্লাস। যাই হোক, তারপর ও তো জয়েন করলো না, আমি জয়েন করলাম। তখন আমি যখন ছাত্র তখন পেলাম এসি রায়কে, আচ্ছা। ওই যে কেশু রায়ের, ওই যে সারসনের বাড়ি থেকে। উনি আমাদের খুব পেটাতেন, মারধর করতেন। ওই এই যে শচীলালা, হুম। শচীলালা, প্রকাশ চক্রবর্তী, এরা ছিল গুন্ডা। আচ্ছা এই গুন্ডাকে উনি ওখানে সিকিউরিটি ফোর্স করেন। আচ্ছা আর আমাদের তখন ওই যারা নকশাল তাদের পেটাতো। আচ্ছা। এসি রায় এই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, বা ভাঙে নতুন চেয়ার। তারপরে চলে গেলেন, তারপর হচ্ছে নর্থ বেঙ্গলের। নর্থ বেঙ্গলে চলে গেলাম এটা 79 না 80-তে? 79-এর 21শে ডিসেম্বর। জয়েন করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেকচারার। অ্যাজ এ লেকচারার। আচ্ছা, তারপরে? তারপর তারপর তখন থাকলো, তখন তখন তার মধ্যে কী হলো, ইতিমধ্যে আমার পিএইচডি হয়ে গেছে। হুম। তখন কী হলো, ওই জেনকিন্স স্কুলের হেডমাস্টার ৭৮ সালে, কোচবিহার জেনকিন্সের? হ্যাঁ গভর্নমেন্ট স্কুল, হ্যাঁ আমাদের পাশেই। হ্যাঁ তা আমার হেডমাস্টার বললো যে আপনি আমাদের এখানে পড়ান। হ্যাঁ। আমি স্যার, আমি কী করে পড়াবো, আমি তো এখানে মর্নিংয়ে পড়াই, ডেতে পড়াই, আর আমি তো পারবো না। বলে না, আমার স্কুলে একটা ডক্টরেট পড়াচ্ছে, এইটা আমি দেখাতে চাই। আচ্ছা হি ইজ টকিং অ্যাবাউট 1970। আচ্ছা তখন তো পিএইচডি নাই। আচ্ছা তাই বললাম, স্যার ঠিক আছে। আমি তখন ওই আমাদের তখন প্রিন্সিপাল আর একজন সিআর গুহ, তা সে খুব ভালো, তার মেয়ে আমার সাথে পড়তো, সে খুব ভালোবাসত। তা সিআর গুহ ওই চিটাগাং ব্যাপারে কথা বলতো, আনন্দ এ তো বেআইনি কাজ, তুমি এটা বলে একটা কাজ করো, তুমি আমার একটা দরখাস্ত দাও, দিয়ে চুপ করে বসে থাকো, আচ্ছা কিন্তু সরকারকে জানানো দরকার নেই। কারণ যদি সরকার জানে তাহলে ওই 40% টাকা দিলে হয়ে যাবে। আচ্ছা গভর্নমেন্ট সার্ভিসকে অন্য সার্ভিসে টাকা দিলে সেটা দিতে হয়। আচ্ছা আচ্ছা, তখন অলরেডি আমি 3টে পার্ট টাইম করি, আচ্ছা আর একটা কলেজে করি, এখানে করি। যাই হোক, সে একটা সময়, তখন তো ওই ডক্টরেট দেখে একটা, আচ্ছা ডক্টরেট একটা ছেলে, ইয়াং ছেলে, একটা নানা রকম আচ্ছা ব্যাপার আচ্ছা হয় তো। হুম। তা যাই হোক, তারপর তো ওখানে জয়েন করলাম, জয়েন করে ওখানে ঠিক ওখানে থাকলাম, আমাদের ইসে হলো। তারপর আমি তখন এখানে নন্দীর ছেলে মেয়ে ছিল, নন্দীর মেয়ে ওখানে জয়েন করলো, সেও আগে আমার আগে জয়েন করেছে। তখন যখন একটা পোস্ট আসতো, তখন বলতো রিডার, আচ্ছা হ্যাঁ, রিডার। সেই রিডার তখন আমার পিএইচডি হয়ে গেছে। আমার সবাই তোদের হয়নি, আর কি তোদের ক্ষমতা অনেক, আচ্ছা ওদের পেডিগ্রি আছে তো, নন্দীর মেয়ে ইত্যাদি ইত্যাদি ব্যাপার, ভবেশ নন্দী, নানা রকম নাম করা লোক সব এইসব। কিন্তু আমি বেরিয়ে গেলাম, আচ্ছা রিডার হয়ে গেলাম আচ্ছা 1986-এ, অ্যাসোসিয়েট প্রফেসর।
তা এটা ঠিক হলো, কিন্তু তারপর ওখানে তখন থাকতেন গিয়ে- কোথায়? হ্যাঁ, থাকতেন কোথায়? থাকতাম প্রথমে একটা ভাড়া বাড়ি, পরে কোয়ার্টারে। নর্থ বেঙ্গলের পাশেই? হ্যাঁ, না, ইউনিভার্সিটি কোয়ার্টারে। ইউনিভার্সিটি কোর্ট, আচ্ছা। ভাড়া বাড়িও ওখানে পাশেই ছিলাম, আচ্ছা। কয়েক মাস ছিলাম। কিন্তু প্রবলেমটা হলো সেই সময় হঠাৎ ওই কাগজে লেখা, চিঠি লেখা শুরু করি। চিঠি লিখতে লিখতে হঠাৎ উত্তরবঙ্গ সংবাদের সম্পাদক বিনয় চট্টোপাধ্যায় তখন, হুম। তিনি একদিন ইউনিভার্সিটি হাজির বলে, আনন্দবাবু আপনি পোস্ট এডিটর লেখেন। আমারও নেশা পেয়ে গেল, প্রতি সপ্তাহে লিখি, আর সব সরকারের বিরুদ্ধে। ফলে হয়ে গেল কি, আমার বিরাট ক্ষতি হয়ে গেল। ও, সিপিএম আমাকে বলল যে আমি হচ্ছি এই উত্তরখণ্ড আন্দোলনের তাত্ত্বিক নেতা, আচ্ছা। আমি সিপিএম বিরোধী। ফলে আমার 22 বছরের প্রমোশন হলো না। আচ্ছা। পশ্চিমবঙ্গের একমাত্র ব্যক্তি আচ্ছা। দিলই না। তারপর যাই হোক, আমিও সব তখন অন্য নেশা, তো পড়াশোনার নেশা, প্রচুর। তখন অনেক অনেক আমার কাছে প্রায় 16-17 দিন তাহলে এই আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করার ইচ্ছাটা কবে আসলো? ওই সময় তো হলো, ওই যে কুচবিহারে ছিলাম। কোচবিহারে ছিলেন? হ্যাঁ, ওই সময় থেকে শুরু হলো। আচ্ছা। ওই কুচবিহারের থেকেই, কুচবিহারের ইতিহাস, তখন ওই কুচবিহার পত্রিকাটা সমাচার পত্রিকা ছিল। হ্যাঁ। তার একজন বয়স্ক লোক ছিল ফ্রিডম ফাইটার যোগেশচন্দ্র রায়। আচ্ছা। তিনি 77 সালে বললেন, 78 সালে সে বোধহয় 77 সালে বললেন যে আমার পত্রিকা দেখা দেবে। তা আমরা তো বাংলা লিখি না, সব তো ইংলিশ মাধ্যম তো আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বাংলা লিখবো, তারপর অনেক কষ্ট করে বাংলা লিখলাম, ওই বাংলা লিখলাম। কিন্তু তার আগে একটা বাংলায় লিখেছিলাম, একটাই লিখেছিলাম, সেটা হচ্ছে 67 সালে এসি কলেজের রৌপ্য জয়ন্তী হয়, সিলভার জুবলি। আচ্ছা। তখন দেবেশবাবু, দেবেশ রায় আছেন, অমিতাভ দাশগুপ্ত আছেন, শৈলীন মুখেশ্বর ডাক বাঘা বাঘা লোক। তখন এই কদমতলার আলপনা, আমাদের এই যে বাড়ি, তোমার এই যে কদমতলার এই লটারির পাশে যে বাড়িটা আছে না, ওই কি বাড়ি, ও বাবাদের লিপিকার বা লিপিকাদের বাড়ি, ওরা সব ভালো ভালো ছাত্রী, আচ্ছা। গার্লসের। যাই হোক, তা ওরাও সব ওদের সাথে কম্পিট করছে। আমি কম্পিট করে আমি ওই রচনা প্রবন্ধ প্রতিযোগিতায় ফার্স্ট হলাম। আচ্ছা। আর বিষয় ছিল তিস্তা সেতু। তখন তিস্তা তিস্তা সেতু। ব্রিজ হয়েছে। আচ্ছা। কি করে পেয়ে গেছিলাম, ওই আচ্ছা। একটাই বাংলা লেখা। তারপরে কুচবিহার থেকে শুরু হলো এবং উত্তরবঙ্গ থেকে শুরু হয়। উত্তরবঙ্গ লিখতে লিখতেই তখন ওই উত্তরবঙ্গের ভিতরে ঢুকে গেলাম। জলপাইগুড়ি তখন চারুসেনের সাথে আলাপ হয়েছে। আর ওই সরজিৎবাগ ছিল ওখানে, ওই যে এখন যে ইউর মেডিকেল, হ্যাঁ। ওখানে ঝড়বাগ ছিল, ওখানে আড্ডা। আর ওইখান থেকে আস্তে 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 এই জিনিসগুলো, জলপাইগুড়ির ব্যাপারগুলো এসে গেল। আচ্ছা। এই এসে যাওয়ার ফলে তখন নির্মল চৌধুরী ছিল, তবে চারুবাবুকে আমি 2-3 দিন দেখেছি মাত্র, 3 দিন। আর নির্মল চৌধুরী আমাদের দেশের লোকই ছিল। আর তখন একটা নেশাই পেয়ে গেল ওই না, নেশার জলপাইগুড়ি নিয়ে তো আপনি অনেক লিখেছেন, তো এই জলপাইগুড়ির তথ্যগুলো আপনি কিভাবে পেলেন? জলপাইগুড়ি দত্তগুলো পরিমাণে সেটা হচ্ছে যে আমার তখন কী হলো, যখন উত্তরবঙ্গে লিখতাম তখন বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আচ্ছা। গ্রামে গঞ্জে নগরে বন্দরে, সেই সমস্ত জায়গায় গিয়ে সেই সমস্ত লোকজন আমাকে সব কাগজপত্র দিত। আচ্ছা। সব সাংঘাতিক কাগজপত্র, যে কুচবিহার পাকিস্তানে যাবে, কুচবিহার আসামে যাবে, এইসব লিফলেট। আচ্ছা। এই যে গ্রামের সাথে আমার যোগাযোগ, তাতে আমার সংগ্রহশালাটা বেড়ে গেল। আচ্ছা। হ্যাঁ, এইগুলো তখন কেউ দেখতো না, অনেকে ভয়ও পেত। আর কুচবিহারে তখন ভয় পেত লোকে, রাজার শহর। আর কিছুদিন আগে কুচবিহারের লোকেরা পাকিস্তানে যাবে, আসামে যাবে, ওই বিষয়ে নিয়ে কেউ লিখতো না। ও, তা আমার তো কোনো ভয় নেই, হ্যাঁ। আমি লিখছি। এই লেখালেখি শুরু করতে করতে তখন এই জলপাইগুড়িতে এদের পেয়ে গেলাম। তখন এই সব জায়গায় ঢুকে যাচ্ছে। এই ঢোকাতে আমার কী হলো, ওই আমার একটা আগ্রহ বাড়লো, সংস্কার তথ্য হাতে আসলো। আচ্ছা। তখন তিস্রতা, জনমত, এইসব পত্রিকা, সেই পুরনো তখন তো লিটিল ম্যাগাজিনের একটা ভালো দিক ছিল। লিটিল ম্যাগাজিনে যে দিক ছিল, তাদের সাথে আমার খুব যোগ ছিল না। আমার শুধু যোগ ছিল জনমতের সাথে। জনমত। আর আপনি রেগুলার লিখতেন উত্তরবঙ্গ পত্রিকা? হ্যাঁ, আচ্ছা। প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে লিখতেন? ওরা চেয়ে নিত। আচ্ছা। আচ্ছা, আমার সাথে একমাত্র লেখকের সঙ্গে আলাপ হয়েছিল সুরজিৎ বসু, খুব হ্যান্ডসাম চেহারা,
এই যে কেরানীপাড়ার আচ্ছা আচ্ছা লেখক সুনীল বসু নাম করা লেখক। পরে দেখলাম, তা আমি ট্রেনে যাচ্ছি, তো উনি যাচ্ছেন, হ্যান্ডসাম চেয়ার আলাপ হলো, আমি রিসার্চ করি, বলো ও কোথায় থাকে জলপাইগুড়ি, কারণ আমি এখানে থাকি। পরে যখন চর্চা করতে গেলাম তখন দেখি উনি সেই সুনীল বসু, বিখ্যাত লোক, বামপন্থী, ভালো চেহারা, লেখে বিয়েটা করেনি। আর ছিল ভূপেন সরকার, ভূপেন্দ্রমোহন সরকার, ওই যে পেট্রোল পাম্পের মালিক শাহ সরকার, তার পাশে বাড়ি। বুঝতে পেরেছি আচ্ছা এই সমস্ত তখন আস্তে আস্তে আমার ঢোকা শুরু হয়, এইদের বাড়ি ঘোরা হয়েছে। এই যে ঘোরা শুরু করলাম প্রত্যেক বাড়িতে, তারা তখন তথ্য দিল, তখন আর লেখার লোক নেই। হ্যাঁ। এক দ্বিতীয় আমার বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক, ডক্টরেট, মানুষের একটা অন্যরকম অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা। দৃষ্টিভঙ্গি। কলেজের মাস্টারমশাই টিউশনি নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন তো বামপন্থী যুগ। বামপন্থী গ্রুপ। ব্যাপারটা কিন্তু হ্যাঁ। কোনো কারো কোনো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নেই, এটা নিন্দা প্রশংসা না। হুম হুম। তো সবাই তো ওর কাঁধে জোড়ানো। হ্যাঁ। আমার তো সেসব নেই, আমি তো যা টাকা পাই ভালোই পাই, আর এই যে ভালোই পাই, তাতে পড়াশোনা আর ই করা, আর ওরা ওই এসব তো ইন্টারেস্ট নেই, ওরা পড়াতে সব ইন্টারেস্ট নেই। ফলে ওই জায়গাটা, ওই ভ্যাকুয়ামটা চালু পরে যেটা হলো, এবং তখন উপেন বর্মন পেয়ে গেলাম। উপেন বর্মনকে পেয়েছেন আপনি? হ্যাঁ, উপেনকে পেয়েছি। উপেন বর্মন আমাকে কি সম্মান করতো সেটা যে এখনই হাতের কাছে বাগিয়ে যাচ্ছি। এই যে রাজবংশী অত্যাদি যে আছে উপেন্দ্রনাথ বর্মন হ্যাঁ। লেখা, হ্যাঁ। তার লেখা বইতে আমি অভিমত দিচ্ছি। আচ্ছা। এই যে আনন্দ গৌরব অভিমত, এই খুব ইন্টারেস্টিং। তখন আমার বয়স কত, 32 হয় না, এই যে আনন্দ গৌরব। আচ্ছা। উত্তরবঙ্গের যাতে মুসলিমদের যে কয়েকজন গবেষক পশ্চিমবঙ্গের সুরিমহলে পরিচিতি লাভ করেছেন, উপেন্দ্রনাথ বর্মন তাদের অন্যতম। অবশ্য উপেনবাবু উত্তরবঙ্গবাসী জেলার জননেতা মন্ত্রী হিসেবে বেশি পরিচিত। তার নীরব নিরলস গবেষণার কথা আমরা অনেকেই জানি না। আর তার এই গবেষণা কর্ম অন্যতম ফসল হল রাজবংশ ক্ষত্রিয় জাতির ইতিহাস। এটা আপনি লিখেছেন? উনি আমাকে চিঠি দিলেন আচ্ছা। যে আপনি আমাকে একটা ভূমিকা লিখে দেন।